ভিসা সহজ করার আশ্বাস ভারতের, শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা। শেরপুর ৩ আসনে ভোট গ্রহণ চলছে, বগুড়া ৬ আসনেও চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা গ্রহণ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আজ। গ্রেফতারকৃতদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৫৪। আবারও বন্ধ হরমুজ প্রণালী। রকেট হামলা চালিয়ে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিজবুল্লাহর। এবং ঘরোয়া ক্রিকেটে বেতন ও ম্যাচ ফি বাড়ালো তামিমের বিসিবি। বাড়ানো হয়েছে নারী ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিকও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা ১১টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনকে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করেছে ঢাকা। বুধবার নয়াদিল্লিতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও ডক্টর এস জয়শঙ্করের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে জ্বালানি সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুদেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বুধবার ডক্টর খলিলুর রহমান নয়াদিল্লিতে ডক্টর এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। এর আগে নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন ডক্টর খলিল। সেই বৈঠকে উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর ৩ আসনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে শুরু হয় ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল 4:30 পর্যন্ত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাঈম ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি শেরপুর ৩ আসনের শ্রীপুরদী উপজেলার কুড়িকাহানি ইউনিয়নের পশ্চিম জিনিয়া সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রে অল্প কিছুক্ষণ আগে শুরু হয়েছে ভোট গ্রহণ। আমরা একটু দেখানোর চেষ্টা করব ভোটাররা কিভাবে তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করেছেন এবং লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে কিন্তু ভোটাররা ভোট দিচ্ছেন। আমরা একটু জানিয়ে রাখি, আমরা কথা বলেছি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে শেরপুরে মোট 4,09,803 জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন এবং এই শেরপুর ৩ আসনে কিন্তু দুটি উপজেলা শ্রীপুরদী এবং ঝিনাইগাতি এবং দুটি উপজেলার 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা। এটি পাহাড়ি ঘেঁষা হয়। এখানে কিন্তু ব্যাপকভাবে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের তথ্য মতে তিনি আমাদেরকে জানিয়েছেন 16 প্লাটুন বিজিবি, র্যাবের 14টি টিম এবং পুলিশের 26টি টিম সব বিভিন্ন ধরনের টিম কিন্তু এখানে কাজ করছেন। এবং এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন পর্যবেক্ষক রয়েছে। যেমন একটু জানিয়ে রাখি, নির্বাচন অফিসের কিন্তু মোট 18 জন পর্যবেক্ষক কিন্তু মাঠে কাজ করছেন। এছাড়াও এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ নিরাপত্তার চাদরে পুরো নির্বাচন এলাকা ঘুরে ঢেকে রাখা হয়েছে। আরেকটু জানিয়ে রাখি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু 13 জন করে আনসার সদস্য রয়েছেন এবং 3 জন আনসার সদস্য অস্ত্রধারী এবং একজন আনসার যিনি অস্ত্রধারী এবং সুরক্ষা অ্যাপস ব্যবহারকারী, তিনি শুধুমাত্র প্রিজাইডিং কর্মকর্তা যিনি রয়েছেন কেন্দ্রের, তার নিরাপত্তার স্বার্থে তিনি দায়িত্ব পালন করবেন। এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু 5 থেকে 6 জন করে পুলিশ সদস্য রয়েছেন যাদের বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে, তারা কিন্তু নিরাপত্তা প্রদান করবেন এখানে। এবং প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন যে ভোটের আগেও যেমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল, আজ ভোটের দিনও একইভাবে থাকবে এবং ভোট গ্রহণ শেষেও কিন্তু ওই নির্বাচনী শেরপুর 3 যে এলাকা, এই এলাকাতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হবে। এই ছিল আমার কাছে শেরপুরের তথ্য। নাঈম ইসলাম, জাগো নিউজ। শেরপুর ৩ আসনের ভোট গ্রহণ সম্পর্কে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নাঈম ইসলাম। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে।
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30টায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বিকেল 4:30টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ চলবে। আসনটি শূন্য হওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপনির্বাচনে 2 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও 20 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া ভোট গ্রহণে নিয়োজিত রয়েছেন 2655 জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে 1382 জন পুলিশ সদস্য, প্রায় 2000 আনসার সদস্য, 8 প্লাটুন বিজিবি, 10 প্লাটুন র্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড। মোট 151টি ভোট কেন্দ্রের মধ্যে 53টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 5টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আজ। বহুল আলোচিত এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ 30 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই মামলায় 30 আসামির মধ্যে গ্রেফতার আছে 6 জন, তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বাকি 24 আসামি পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এদিকে প্রসিকিউশন বলছে, সাক্ষীদের জবানবন্দি ও দালিলিক তথ্য উপাত্তে তারা মামলা প্রমাণে সক্ষম হয়েছেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন ট্রাইব্যুনালের কাছে। গেল বছরের 24 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে 6 আগস্ট অভিযোগ গঠন করে 27 আগস্ট থেকে শুরু হয় আবু সাইদ হত্যা মামলার বিচার। তদন্ত কর্মকর্তা সহ সাক্ষ্য দেন 25 জন। ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস এবং পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আজ ভোর 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল 91%। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 20.08 ডিগ্রি সেলসিয়াস। চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীরক্ষা বাঁধ। এক রাতের ব্যবধানে কয়েক একর জেগে ওঠা বালুচর থেকে ড্রেজার দিয়ে বালু নিয়ে গেছে প্রভাবশালী একটি চক্র। এতে বালুচর বিলীন হয়ে সৃষ্টি হয়েছে গভীর পানির খাদ, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলেও যেখানে শিশু কিশোররা খেলাধুলা করছিল, পরদিন সকালে গিয়ে দেখা যায় বালুচরটি নেই। রাতের আধারে প্রভাবশালী একটি চক্র ড্রেজার দিয়ে বালু কেটে নিয়ে গেছে। ফলে সেখানে এখন শুধু অথই পানি আর ভাঙনের শঙ্কা। এদিকে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। হাইমচর থানা পুলিশ জানায়, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 7 জনকে আসামি করে মঙ্গলবার একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে 5 জনকে আটক করা হয়েছে এবং বাকি 2 জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 254 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1000-এরও বেশি। বুধবার মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবানন জুড়ে প্রায় 100টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। লেবাননে হামলার জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। রাজধানী বৈরুত, দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের রাতভর হামলায় বহু মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। যুদ্ধবিরতির মধ্যে হামলা হয়েছে ইরানেও। বুধবার দেশটির ইস্পাহান এবং কেরমান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এই হামলার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে দাবি করেছে তেহরান। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর উপর হামলা থামবে না। Atacar Israel em 2 de março. ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে দেশটিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হিজবুল্লাহ টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিজ মাতৃভূমি ও দেশের জনগণের ওপর ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলার জবাব দিয়ে যাবে। লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এর আগে এমন দাবি করেছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম, যেখানে বলা হয়েছিল লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের রকেট হামলার দায় স্বীকার করেছে। লেবাননের এই সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষক ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর এটি দেশটির বিরুদ্ধে তাদের প্রথম হামলা। বুধবার মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবাননে প্রায় 100টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। দিনভর এই রক্তক্ষয়ী হামলায় অন্তত 254 জন নিহত এবং 1165 জনেরও বেশি আহত হয়। এ ঘটনায় লেবানন একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, তার দেশ ইসরায়েলি হত্যাযজ্ঞ থামাতে সব রাজনৈতিক ও কূটনৈতিক শক্তি পুঞ্জীভূত করছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে মোহাম্মদ উইসা নামের তাদের ওই প্রতিবেদকের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করে। তাদের প্রতিবেদনে আল জাজিরা জানায়, গাজা শহরের মূল সড়কে গাড়ি চালানোর সময় তাকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। তিনি আল জাজিরার মুবাশির প্রতিনিধি ছিলেন। ঐশাকে হত্যার মধ্য দিয়ে 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হাতে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো 262-তে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের বকেয়া থাকা নারী ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ানো হয়েছে। বুধবার নতুন বোর্ডের দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে চলা অপর্যাপ্ত পারিশ্রমিক কাঠামোর বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তামিম। তিনি জানান, সংশোধিত কাঠামো জাতীয় ক্রিকেট লিগের 8টি দলকে অন্তর্ভুক্ত করবে। চুক্তিভুক্ত ক্রিকেটাররা 3টি ক্যাটাগরিতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি পাবেন। ক্যাটাগরি এ ক্রিকেটাররা আগে মাসে 35,000 টাকা পেতেন, এখন পাবেন 65,000 টাকা। ক্যাটাগরি বি ক্রিকেটারদের বেতন 30 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। আর ক্যাটাগরি সি ক্রিকেটারদের বেতন 25,000 থেকে বাড়িয়ে করা হয়েছে 40,000 টাকা। প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। আগে প্রতি ম্যাচে 70,000 থেকে 75,000 টাকা দেওয়া হতো, এখন তা বাড়িয়ে করা হয়েছে 1 লাখ টাকা। নতুন পারিশ্রমিক কাঠামো 1 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে চুক্তি সম্পন্ন হওয়ার পর ক্রিকেটাররা সেই তারিখ থেকে
দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভিসা সহজ করার আশ্বাস ভারতের, শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা। শেরপুর 3 আসনে ভোট গ্রহণ চলছে, বগুড়া 6 আসনেও চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা গ্রহণ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আজ, গ্রেফতারকৃতদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 254, আবারও বন্ধ হরমুজ প্রণালী। রকেট হামলা চালিয়ে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিজবুল্লাহর। এবং ঘরোয়া ক্রিকেটে বেতন ও ম্যাচ ফি বাড়ালো তামিম, বাড়ানো হয়েছে নারী ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিকও। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।